নমস্কার, আমি অয়ন। কিশলয় ছোটবেলার সাথী ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত। এখন আমরা পরিবেশন করব ডগপা রচিত কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক কাহিনী এক রাক্ষসের গল্পর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন জলের খোঁজে ত্রিজু এসে উপস্থিত হয় সুভাষিস বাবুর বাড়িতে। সুভাষিস বাবু ত্রিজুকে বন্দি করে তার পঙ্গু ভাইয়ের শারীরিক ক্ষুধা মেটানোর জন্য ত্রিজুকে ব্যবহার করেন। পরবর্তীকালে অনিন্দ মারফত সুভাষিস বাবুর প্রকৃত পরিচয় জানতে পেরে ডাক্তার সুভাষিস বাবুর বাড়িতে হানা দেয়। ডাক্তার সুভাষিস বাবুর সঙ্গে কথোপকথনে সুভাষিস বাবুর থেকে ত্রিজুকে নিয়ে আসেন, কারণ পঙ্গু ভাই মারা যাওয়াতে সেইখানে ত্রিজুর চাহিদা ফুরিয়েছে। ত্রিজুকে নিজের বাড়িতে নিয়ে আসার পর কি হয় জানতে হলে শুনতে থাকুন দ্বিতীয় এবং অন্তিম পর্ব। ত্রিজুর যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে খুঁজে পায় একটা অচেনা অজানা ঘরের মধ্যে। এতদিন ধরে সুভাষিস বাবুর বাড়িতে থেকে সে তার আটকে থাকা ঘরের প্রতিটা দেওয়ালই ভালো মতো চিনত, কিন্তু আজ সকালে ঘুম ভেঙে নতুন একটা ঘর দেখে ত্রিজু হতভম্ব হয়ে চারপাশটা দেখতে লাগলো। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, তার সাথে বিছানাটাও একেবারে পরিষ্কার। এরপর ত্রিজু লক্ষ্য করলো তার সামনের দরজাটা খোলা রয়েছে, অথচ সুভাষিস বাবুর বাড়িতে আসার পর থেকে তার ঘরের দরজা এতদিন বন্ধই থাকতে দেখেছে সে। বাইরে থেকে সেটা বন্ধ করে রাখতেন সুভাষিস বাবু, অথচ আজ ঘরের দরজাটা এভাবে খোলা দেখে ত্রিজু একটু অবাক হলো, যেন কেউ ইচ্ছে করেই সেটা খুলে রেখেছে। ত্রিজু এবার বিছানা থেকে নেমে টলমলো পায়ে এগিয়ে গেল দরজার দিকে। তারপর সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে। ঘর থেকে বেরিয়ে ত্রিজু দেখলো একজন ভদ্রলোক সামনের টেবিলের উপর রাখা দুটো প্লেটে কিছু খাবার দাবার সাজাচ্ছেন। ভদ্রলোক যেন নিজের মনেই কাজ করে চলেছেন সমানে। ত্রিজুর দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। ত্রিজু অবশ্য এই মানুষটিকে আগে কখনো দেখেনি। ত্রিজু আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সে অন্য একটা বাড়িতে রয়েছে, আর এটা ওই বাড়ির ডাইনিং রুম। হঠাৎই ত্রিজুকে একবার দেখে নিয়ে ভদ্রলোক এবার বলে ওঠেন, বাহ, উঠে পড়েছেন, কেমন আছেন এখন? ত্রিজু এবার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো তার পরনে একটা টি শার্ট আর প্যান্ট। আগের সেই নোংরা জামা কাপড় নেই তার শরীরে। ত্রিজু বুঝলো ঘুমের মধ্যে জামা কাপড় পাল্টানো হয়েছে তার, কিন্তু ত্রিজু ভদ্রলোকের কথার কোনো উত্তর দিল না, শুধু চুপ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। ভদ্রলোক এবার একটা প্লেটে স্লাইস পাউরুটি, ডিম আর কিছু ফলের টুকরো সাজিয়ে ত্রিজুর দিকে এগিয়ে দিলেন। তারপর ত্রিজুকে বললেন, আসুন খেয়ে নিন। ত্রিজু কিছু বুঝতে পারল না, তখনও চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো সে। ভদ্রলোক এবার ত্রিজুর চোখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর বললেন, আরে ভয় নেই, ভয় নেই, এখানে আপনাকে কেউ কিছু করবে না, আপনি নিশ্চিন্তে খেতে পারেন। শোনা মাত্রই ত্রিজু যেন একেবারে তাজ্জব হয়ে গেল। ভদ্রলোক বলে কি, কেউ কিছু করবে না? নিজের কানের উপর এবার অবিশ্বাস হলো ত্রিজুর। হয়তো সে কিছু ভুল শুনছে। তাও সে চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো ভদ্রলোকের দিকে চেয়ে, যেন সে কথাটা পুনরায় শুনতে চাইছে। তখন ভদ্রলোক এবার নিজের টেবিলে বসলেন। নিজের ব্রেকফাস্ট ভর্তি প্লেটটা সামনে রেখে ত্রিজুর প্লেটটা টেবিলের অপর প্রান্তে রাখলেন। তারপর আবারও বললেন, আপনি এখানে বসে খাবারটা খান, আর আপনার কোনো ভয় নেই, এখানে কোনো সুভাষিস বাবু নেই। উনি কিছুদিনের জন্য আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, তাই এই কদিন আপনি আমার সাথেই থাকবেন। কথাগুলো ত্রিজুর কানে ঢুকলেও তার যেন বিশ্বাস হলো না একটাও। কেবল তার একটা কথাই মনে হচ্ছিল তখন, এখান থেকে পালানো যায় কিভাবে। সেটা ভাবতে ভাবতেই ত্রিজু এই বাড়িটার এদিক ওদিক দেখতে থাকে। এবার কিভাবে পালানো যায় সেটারও পরিকল্পনা করতে থাকে সে। কিন্তু ত্রিজুর শরীর এখন এতটাই দুর্বল যে দৌড়ে বেশি দূরে পালানো তার পক্ষে সম্ভব না। তাই আপাতত তার জন্য খাওয়া দাওয়া করাটাই মঙ্গলের। ত্রিজু এবার সামনে সাজানো খাবারের প্লেটটা দেখে, তারপর
টলতে টলতে চেয়ারটা ধরে সে বসে। খাবার মুখে তোলার আগে ত্রিজু এবার ভদ্রলোককে শান্ত গলায় জিজ্ঞাসা করে, আপনি কে? ভদ্রলোক খেতে খেতেই বললেন, আমি আমি ডাক্তার, চিকিৎসা করি লোকজনের, আর আজ থেকে আপনারও করব। এভাবেই ত্রিজুর সাথে ডাক্তারের আলাপ পরিচয় জমে ওঠে। ত্রিজুও যেন ডাক্তারের বাড়িতে এসে একটু যেন হাঁপ ছেড়ে বাঁচে। বহুদিন পর এই প্রথম সে একটু নিশ্চিন্তে বসে খাবারের গ্রাস তুলতে পারে মুখে। সুভাষিস বাবুর ছাদে দরজা দিয়ে হঠাৎই প্রবেশ ঘটে এক আগন্তুকের। এই আগন্তুক আর কেউ নয়, নরখাদক ডাকু। মুখে গামছা বেঁধে আর হাতে চাপাতি ছুরি নিয়ে সে ঢুকে পড়ে সুভাষিস বাবুর দোতলার ঘরে। ধীরে ধীরে পা টিপে টিপে সে প্রতিটা ঘরে উকি দিতে থাকে, কিন্তু দোতলায় কোনো ঘরেই সে কোনো মানুষের দেখা পায় না। তবুও সে ত্রিজুর খোঁজে সব ঘরগুলোতেই উকি দিতে থাকে। ওদিকে সুভাষিস বাবু তখন রেডিওতে গান চালিয়ে রান্নাঘরে কাজ করতে ব্যস্ত। গান শুনতে শুনতে নিজের মনেই তিনি বাটিতে কুটনো কাটছেন। এখন তার একার সংসার, তাই বেশি রান্না করতে হয় না তাকে। মাঝে মধ্যে ভাইয়ের জন্য কষ্ট হলেও একদিকে তার ভাই যেন জীবন যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিয়ে গেছেন, তাই এখন তার আর অতটা কষ্ট হয় না ভাইয়ের জন্য। কাজ করতে করতে হঠাৎ সুভাষিস বাবুর চোখ গেল পাথরের শিলার দিকে। মনে হলো কিছু যেন একটা অনুপস্থিত রয়েছে সেখানে। তারপরই সুভাষিস বাবুর মনে পড়ল নোড়ার কথা। সেদিন ত্রিজুকে মারতে সে ওখান থেকে নোড়াটা তুলে নিয়ে গেলেও তারপর সেটা ওই জায়গায় আর ফেরত আসেনি। তাই সম্ভবত সেটা তার ভাইয়ের ঘরেতেই এখনো রাখা আছে। সঙ্গে সঙ্গে সুভাষিস বাবু উঠে চলে যান তার ভাইয়ের ঘরেতে। তারপরে তিনি সেটা খুঁজে পান দেবাশিস বাবুর ঘরের দরজার ঠিক নিচে। শেষমেশ সুভাষিস বাবু নোড়াটা হাতে তুলে নিতেই হঠাৎ শুনতে পান একটা মানুষের পায়ের শব্দ, যেন দোতলার সিঁড়ি বেয়ে একতলায় নামছে কেউ। সুভাষিস স্পষ্ট বুঝতে পারেন যে এটা কোনো জন্তুর নয়, মানুষেরই পায়ের আওয়াজ। মুহূর্তের মধ্যে সুভাষিস বাবু নিজেকে লুকিয়ে ফেলেন একটা আলমারির পিছনে। তারপর তারপর অপেক্ষা করতে থাকেন সেই অনিমন্ত্রিত অতিথির জন্য। বলা বাহুল্য, সুভাষিস বাবুর পাতলা চেহারা হওয়ায় সে খুব সহজেই আলমারির পিছনে ঢুকে যায়। এরপর সুভাষিস চুপচাপ কেবল অপেক্ষা করতে থাকেন। ওদিকে ডাকু সিঁড়ি দিয়ে একতলায় নেমে চারপাশটা একবার ভালোভাবে দেখে নেয়। সারা বাড়িতে তখনও কাউকে না দেখতে পেয়ে ডাকুর যেন একটু সন্দেহ লাগে। তবে একটু পরেই সে শুনতে পায় রান্নাঘর থেকে ভেসে আসা রেডিওর আওয়াজ। ডাকুর চোখ যায় সেদিকে। সে এবার চাপাতিটা শক্তভাবে ধরে ঢুকে পড়ে রান্নাঘরে। না, সেখানেও কেউ নেই। তবে নিচে পড়ে থাকা বটি আর সবজি কোটা দেখে সে বুঝতে পারে কিছুক্ষণ আগেই এখানে কেউ ছিল। ডাকু যেন আরো সতর্ক হয়ে যায়। এবার পিছন ঘুরে এসে যেই না রান্নাঘর থেকে বেরোতে যাবে, ঠিক তখনই একটা ভারী বস্তুর আঘাত সজোরে এসে পড়ল ডাকুর কপালে। জিনিসটা কি ছিল সেটা দেখার সুযোগই হলো না ডাকুর। শুধু সেই মুহূর্তে চোখে এক অনন্ত অন্ধকার দেখতে লাগলো সে। আলোর একটা রশ্মিও তার দৃষ্টিগোচর হলো না তখন। তারই সঙ্গে সে তার সব জ্ঞান হারিয়ে ফেলল। রক্তের ধারা ডাকুর মাথার খুলি ফাটিয়ে তার মুখ বেয়ে পড়তে থাকলো মাটিতে। ডাকু আর পাল্টা আঘাতের সুযোগই পেল না। ওই একটা আঘাতেই ডাকু অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। তার সাথে রান্নাঘরের মেঝেটা ভিজতে লাগলো ডাকুর রক্তে। ডাকুর মৃত্যু হয় কিছুক্ষণের মধ্যেই। তার রক্তাক্ত দেহটা রান্নাঘরে পড়ে থাকে, আর তার সামনে দাঁড়িয়ে থাকে সুভাষিস বাবু। হাতে থাকে তার সেই নোড়াটা। সুভাষিস বাবু এবার ডাকুর মৃতদেহটাকে উদ্দেশ্য করে বলেন, শালা নিশ্চয়ই চুরি করতে এসেছিল মালটা। তবে ভালো হয়েছে এখন এসছে বাড়িতে। ভাগ্যিস বাড়িতে কেউ নেই। কথাগুলো বলে সুভাষিস বাবু এবার হাঁপাতে থাকে। তিনি এবার মৃতদেহের সামনে উবু হয়ে বসলেন। তারপর ডাকুর মুখটা হাত দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে দেখলেন। তারপর বললেন, বয়সে তো তুই একেবারে বাচ্চা রে, এই বয়সেই এসব চুরি চামারি! ছি 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 ছি।
তবে জানিস, তোর বয়সী বাচ্চাদের আমি একসময় পড়াতাম, মাঝে মধ্যে ওদের আবার একটু আদরও করতাম। ওরা সেসব গিয়ে ওদের মা বাবাকে বলে দিত। তারপর থেকেই সবাই আমার কাছে পড়তে আসা বন্ধ করে দিল জানিস। সবাই বলতো আমার আদর করার ধরন নাকি খুব নোংরা, কি জানি, হবে হয়তো। তবে তুই তো আর বলতে পারবি না, কারণ তুই তো মরে গেছিস। বলেই সুভাষিস বাবু একটা অট্ট হাসি দিলেন। এই পাশবিক হাসি সেই সময় প্রতিফলিত হলো রান্নাঘরের প্রতিটি দেওয়ালে। ক্রমে রান্নাঘর ছাপিয়ে সেটা ছড়িয়ে পড়ে সুভাষিস বাবুর সমগ্র বাড়িটার মধ্যে। আর মুহূর্তের মধ্যে সেই বাড়িটা মনে হয় যেন কোনো রাক্ষসের বাড়ি। ঘটনার কিছুদিন পর সুভাষিস বাবু পৌঁছয় ডাক্তারের চেম্বারে। দুপুরের সময়টা ফাঁকা দেখেই সুভাষিস বাবু আজ এসেছেন এখানে। এখন ওষুধ লেখার ফাঁকে সুভাষিস বাবু চাইছেন ত্রিজুর সম্বন্ধে কিছু খোঁজ খবর নিতে। ডাক্তার কিন্তু ত্রিজুর কোনো কথাই উচ্চবাচ্য করেনি এতক্ষণ। সে প্রতিবারের মতোই সুভাষিস বাবুকে ডায়াবেটিসের ওষুধ লিখে দেয়, তারপর নিয়ম করে হাঁটার অভ্যাস আর ডায়াবেটিক ডায়েটের কথাও বলে দেয় তাকে। কিন্তু সব শেষে সুভাষিস বাবু আর থাকতে না পেরে নিজেই এবার জিজ্ঞেস করেন, সবই তো বুঝলাম, কিন্তু আমার বাড়ি থেকে যেটা নিয়ে গেলেন সেটা ফেরত দেবেন কবে? কথাটা শুনে ডাক্তার বুঝতে পারে যে সুভাষিস বাবু ত্রিজুর কথা বলতে চাইছেন। ডাক্তার এবার একটু ভেবে নিয়ে বলে, দাঁড়ান, সবে তো কদিন হলো, আগে মেয়েটা সুস্থ হোক, উঠে দাঁড়াক একটু, তারপর না হয় দিয়ে আসবো। শুনে সুভাষিস বাবু একটু তাচ্ছিল্যের স্বরে হাসলো, তারপর বলল, ভালোই তো সেবা যত্ন করছেন মনে হচ্ছে। তা কি ব্যাপার, আপনার আবার মনে ধরেনি তো? সুভাষিস বাবুর কথা শুনে ডাক্তার এবার মৃদু হাসে, তারপর বলে, না না, আপনার জিনিস আমি ঠিক সময়ই আপনাকে দিয়ে আসব। আপনি ওকে নিয়ে বেশি ভাববেন না। আপনার ভাইয়ের শ্রাদ্ধ শান্তি মিটে যাক, তারপরও চলে যাবে আপনার বাড়িতে। ঠিক আছে, তবে মনে রাখবেন মেয়েটা যেন হাতছাড়া না হয়ে যায়, কারণ ওকে কিন্তু আমি অন্য জায়গায় পাঠাবার ব্যবস্থা করেছি। শুনে ডাক্তার একটু অবাক হয়ে যায়। এবার সে চিন্তিত হয়ে সুভাষিস বাবুকে প্রশ্ন করে, মানে ত্রিজুকে কোথায় পাঠাবেন আপনি? সুভাষিস বাবু এবার হেসে উত্তর দেয়, আপনি হয়তো জানেন না যে স্থানীয় কাউন্সিলর রতন বাবু আমায় খুবই ভালোবাসেন। বেশ ভালোই বন্ধুত্ব আমার সাথেও, না একেবারে যাকে বলে ওই দাদা ভাইয়ের সম্পর্ক। তাই আমি ভেবেছি দাদা হিসেবে রতন বাবুকে ভোটের আগে একটা ভেট পাঠাবো, আর সেই ভেটটাই হলো ত্রিজু। শুনেই এবার ডাক্তারের মনে ভয় ধরে গেল। সুভাষিস বাবুর এরকম পরিকল্পনা সত্যি সে একেবারেই আশা করেনি। রতনবাবু এই অঞ্চলের ডাক সাইটের নেতা, এই অঞ্চলের পুলিশ প্রশাসনও ওনার পকেটে থাকে, তাই ত্রিজুকে ওনার হাতে তুলে দিলে মেয়েটা আর বাঁচবে না। হয়তো ওকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেবে এই নরপিশাচগুলো। তাই যে করেই হোক ত্রিজুকে বাঁচতে দিতে হবে, আর এর উপায় একটাই, ত্রিজুকে পালাতে দিতে হবে এখান থেকে, দরকার পড়লে আজই। ডাক্তার মনে মনে ভাবতে থাকে কথাগুলো। ওদিকে সুভাষিস বাবু ডাক্তারকে ভাবুক দেখে প্রশ্ন করে, কি ভাবছেন এত? বেশি ভাবা কিন্তু ভালো নয় ডাক্তারবাবু। আরে আরে না না, আমি বেশি কিছু ভাবছি না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি যেমনটা চাইছেন তেমনটাই হবে। এ ব্যাপারে আমি আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। ডাক্তার তখন নিখুঁত অভিনয় করে সুভাষিস বাবুর সামনে। জানি জানি ডাক্তারবাবু, আপনি বেইমানি করবেন না, আর করলেও
বিপদ আপনারই বাড়বে। যাই হোক, অনেক বেলা হয়ে গেল, আজ উঠি। তবে ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠানে আপনি আসবেন কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি অবশ্যই আসব। সুভাষিস বাবু এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর তিনি বেরিয়ে গেলেন ডাক্তারের ঘর থেকে। এদিকে ডাক্তার পড়লেন মহাচিন্তায়। ডাক্তারই তার মাথায় উঠল তখন। এক মন দিয়ে ডাক্তার কেবল চিন্তা করে গেল, ত্রিজুর পালানোর পর সে সুভাষিস বাবুকে কি জবাব দেবে। সেদিন রাতে ডাক্তার পৌঁছয় ত্রিজুর ঘরে, তার সাথে কথা বলার জন্য। কারণ এখন যত তাড়াতাড়ি সম্ভব ত্রিজুকে এই শহর থেকে বের করা দরকার। তা না হলে সুভাষিস বাবু হয়তো ত্রিজুর অনেক বড় সর্বনাশ করে দেবে। তাই ত্রিজুর সামনে গিয়ে ডাক্তার তাকে জিজ্ঞেস করে, ত্রিজু, আপনি এখন ঠিক আছেন? ত্রিজু উত্তর দেয়, হ্যাঁ, আগের চেয়ে অনেকটাই ভালো। ত্রিজুর কথা শুনে ডাক্তার বুঝতে পারে সে এখন অনেকটাই সুস্থ। তাই সে ত্রিজুকে বলে, তাহলে একটা কথা বলি, শুনুন মন দিয়ে। আপনি তো এখন সুস্থভাবে চলাফেরা করতে পারছেন, দুর্বল ভাবটাও কেটেছে আগের থেকে। তাই আমি বলি কি, আপনি এই শহর ছেড়ে চলে যান। কি? চলে যাব? ত্রিজু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই মানুষটা বলে কি? সুভাষিস বাবুর হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসে সে নিজের বাড়িতে রাখলো, প্রথমে কিছুদিন সেবাও করলো তাকে, আর এখন কিনা বলছে এখান থেকে চলে যেতে। ত্রিজু আবার জিজ্ঞেস করলো, চলে যাব মানে? কোথায় চলে যাব? বাড়িতে, আপনার নিজের বাড়িতে, সেখানে ফিরে যান। কিন্তু সুভাষিস বাবু জানলে তো? ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সব সামলে নেব। আপনি পারলে কাল সকালেই চলে যেতে পারেন, আর আপনার যাতায়াতের জন্য যা টাকা পয়সা লাগে তা আমি দিয়ে দেব, সেই নিয়ে চিন্তা করবেন না। ডাক্তারের কথা শুনে ত্রিজু যেন হতবাক হয়ে গেল। ডাক্তারের হাত থেকে তার এত সহজে মুক্তি হয়ে যাবে সেটা সে ভাবতেও পারেনি কখনো। তবে এর পিছনে ডাক্তারের আবার অন্য কোনো মতলব নেই তো? সেই চিন্তাও যেন পিছু ছাড়ল না ত্রিজুর। তবে একবার সে এই বাড়ির বাইরে পা রাখতে চায় শুধু। তারপর সুভাষিস বাবু বা এই ডাক্তার কারোরই নাগালের মধ্যে আর আসবে না সে। কারণ এই কদিনে খাওয়া দাওয়া করে বেশ ভালো মতোই গায়ের জোর হয়েছে তার, দৌড়ানোর মতো ভালোই শক্তি অর্জন করেছে সে। তাই আর চিন্তার কিছু কারণ নেই। এরপর ডাক্তারের কথাগুলো শুনে ত্রিজু শুধুই ঘাড় নাড়ল। তখন ডাক্তার এবার তার পকেট থেকে কিছু টাকা বার করলো। তারপর ত্রিজুর সামনে বিছানার উপর রেখে বলল, আমায় খারাপ ভাববেন না, আমি সব সময় আপনার ভালো চেয়ে এসেছি। এই টাকাটা রাখুন, আপনার দরকারে লাগবে। এই বলে ডাক্তার চলে যায় সেখান থেকে। ডাক্তার চলে যাওয়ার পর ত্রিজু চুপ করে বসে থাকলো। ডাক্তারের শেষ কথাগুলো কেমন যেন ত্রিজুর মনকে দুর্বল করে দিল। আচ্ছা, সত্যি কি ডাক্তার মানুষটা খারাপ? হয়তো না। ত্রিজুর মনে এবার কেমন যেন একটা উথাল পাথাল শুরু হলো। এরপর থেকে ডাক্তারের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন মনে পড়তে লাগলো ত্রিজুর। এই কদিনে ডাক্তার তার প্রতি যেভাবে যত্ন নিয়েছে তার জন্য একটা কৃতজ্ঞতা বোধ জেগে উঠল ত্রিজুর মনে। এই মানুষটাকে সে কিছুতেই যেন সুভাষিস বাবুর মতো ভাবতে পারল না। ডাক্তারের উপর জন্মানো সমস্ত সন্দেহ যেন অনায়াসেই মিলিয়ে যেতে লাগলো ত্রিজুর মন থেকে। ভাবতে ভাবতে ক্রমশ যেন সে আরো দুর্বল হতে লাগলো ডাক্তারের প্রতি। কিন্তু পরক্ষণেই সে নিজের মনকে সামলে নেয়। তার এত সহজে যে দুর্বল হলে চলবে না, এখন তার প্রাণে বাঁচাটা ভীষণ জরুরি। তাই ডাক্তারের কথা মতো কাল সকাল বা তার আগেই তাকে এখান থেকে চলে যেতে হবে। সেই ভেবে ত্রিজু এবার বিছানার উপর পড়ে থাকা টাকাগুলো তুলে নিয়ে একটা টেবিলের
ড্রয়ারে রেখে দিল। তারপর ঘরের আলো নিভিয়ে সে শুয়ে পড়ল তাড়াতাড়ি। জানলা দিয়ে আসা চাঁদের আলোটা সোজা ত্রিজুর মুখে এসে পড়ছিল। ত্রিজু চোখের পাতা কিছুতেই যেন বন্ধ করতে পারছিল না তখন। একদিকে বাড়ি যাবার আনন্দ, আর একদিকে ডাক্তারের চিন্তায় ত্রিজুর মনটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। তবুও সে জোর করে ঘুমানোর চেষ্টা করল। তারপর একটা সময় সে ঘুমিয়েও গেল। এদিকে দেবেন জেঠার ডেরায় সবাই ভীষণভাবে চিন্তিত। তাদের দলের প্রতিটা লোকই এই মুহূর্তে চিন্তিত ও একই সঙ্গে উদ্বিগ্ন। তার কারণ একটাই, তারা ডাকুকে খুঁজে পাচ্ছে না। উদ্বিগ্ন দেবেন জ্যাঠা একটা কাঠের চেয়ারে বসে মাথায় হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন। কি যেন একটা ভেবে চলেছেন তিনি। হঠাৎ নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, এই, তোরা কেউ কোনো খোঁজ পেলি ডাকুর? দলের একজন উত্তর দিল, না জ্যাঠা, তবে ছেলেরা খুঁজছে, সম্ভবত ও একটা। কথাটা শুরু করেও শেষ করতে পারল না ছেলেটা, কেমন যেন আটকে গেল। ডাকুর সম্বন্ধে এরকম একটা খারাপ খবর দিতে তার যেন একটু সংকোচ হলো এবার। এদিকে দেবেন জ্যাঠা এরকম কথা শুনে চোখ তুলে তাকালেন বক্তার দিকে। তারপর বললেন, কিরে, থেমে গেলি কেন? ও একটা কি? ছেলেটা এবার ঢোক গিলে বলল, জ্যাঠা, তুমি রাগ করো না। যা খবর পেলাম আমি সেটাই বলছি। ডাকু ইদানিং একটা বেশ্যাপাড়ায় যেত। কথাটা শুনে দেবেন জ্যাঠা আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। ডাকুর এই কীর্তি শুনে তিনি রাগে ফেটে পড়লেন। বাজখাই গলায় তিনি এবার বলে উঠলেন, কি কি বলছিস? কি এত অধঃপতন? এত অধঃপতনের হলো বাবার থেকে? ছি 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 ছি। ছেলেটা এবার ভয়ে কাচুমাচু হয়ে বলল, জ্যাঠা, আগে ডাকুকে উদ্ধার করি, তারপর না হয় তুমি। এরই মধ্যে হিরু এসে পৌঁছয় ওই ঘরে। দুজনের কথার মধ্যে সে বলে ওঠে, জ্যাঠা, ত্রিজুর খোঁজ পাওয়া গেছে। বলা মাত্রই আশেপাশে সবাই নড়ে চড়ে বসে। সবার মধ্যে একটা ফিসফিস শুরু হয়ে যায়। ত্রিজুর খোঁজ সত্যিই পাওয়া গেছে। কেউ যেন হিরুর কথা বিশ্বাসই করতে পারছে না। খবরটা শুনে দেবেন জ্যাঠা এবার উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। তারপর হিরুকে ধরে বললেন, কি বলছিস? কি ত্রিজুর খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ জ্যাঠা, সম্ভবত একজনের বাড়িতে রয়েছে। যার বাড়িতে আছে সে ডাক্তার। তবে ডাক্তারের বাড়িতে যে আছে সে ত্রিজুই কি না সেটা নিশ্চিত করতে আরো 2-1 দিন সময় লাগবে আমাদের। সব শুনে দেবেন জ্যাঠা বললেন, ঠিক আছে, তোরা আগে নিশ্চিন্ত কর যে ত্রিজু ওই বাড়িতেই আছে। তারপর না হয় সবাই মিলে আক্রমণ করব সেখানে। তবে তার আগে ডাকুর খোঁজটাও দরকার। মনে রাখিস, ত্রিজুর মতন ডাকু আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই ওকে খুঁজে পাওয়াটা আমার কাছে অনেক বেশি জরুরি। দেবেন জ্যাঠার কথায় সবাই সম্মতি জানালো তখন। এরপর জ্যাঠার পরিকল্পনা অনুযায়ী নরখাদক গোষ্ঠীর লোকজন এবার দুটো দলে বিভক্ত হয়ে যায়। তারা এবার আলাদা আলাদা খোঁজ করার সিদ্ধান্ত নেয়। একদল ত্রিজুর খোঁজে চলে যায় ডাক্তারের বাড়ির দিকে, আর অপর দল ডাকুকে খুঁজতে বেশ্যাপাড়ার দিকে রওনা দেয়। এদিকে ভোর হয়ে আসে ক্রমশ। সকালে পাখির কিচিরমিচিরে ঘুম ভেঙে যায় ত্রিজুর। সঙ্গে সঙ্গেই বিছানা সেরে উঠে বসে সে। তারপর জানলার কাছে গিয়ে সে দেখে আকাশে অন্ধকার কেটে গিয়ে আলো ফুটতে চলেছে। তার সাথে একটা ঠান্ডা বাতাস বয়ে চলেছে ক্রমাগত, যেন তার মুক্তির অপেক্ষায় রয়েছে সমগ্র বিশ্ব প্রকৃতি। ত্রিজু এরপর আর বেশি দেরি করে না। দ্রুত সে চোখ মুখ ধুয়ে নেয়। তারপর আলমারি খুলে ডাক্তারের কিনে দেওয়া একটা নতুন কুর্তি পাজামা পরে নেয় সে। এরপর গতকাল রাতে যে টাকাটা ড্রয়ারে রেখেছিল সেটা নিয়ে নিতে ভোলে না ত্রিজু। সব শেষে ত্রিজু পা টিপে টিপে সদর দরজা খুলে গেট অবধি পৌঁছায়। তারপর
আলতো করে গেটটা খুলে সে অবশেষে বাড়ির বাইরে বেরোয়। উফ, সে যে কি শান্তি তা শুধু ত্রিজুই অনুভব করতে পারছিল তখন। বাড়ির বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে একটা গভীর শ্বাস নিল সে। তারপর ডাক্তারের বাড়িটা একবার শেষবারের মতো দেখে নিল ত্রিজু। মুক্তির আনন্দ পেলেও তার কেমন যেন একটু মন কেমন করছিল ডাক্তারের জন্য। মাঝে তার মনেও হয়েছিল ডাক্তারকে ডেকে একবার বিদায় জানাবার কথা, কিন্তু তার আর সাহস হয়নি। তবে ডাক্তার যে তার শুভাকাঙ্ক্ষী সেটা অন্তত ত্রিজু এবার বুঝে গেছে। ত্রিজু সেখানে আর দাঁড়ালো না বেশিক্ষণ। রাস্তা দিয়ে হন হন করে হেঁটে সে পৌঁছলো বড় রাস্তায়। তারপর কোনো রকমে সেখান থেকে একটা বাস ধরে সে চলে যায় দূরপাল্লার বাস ধরার উদ্দেশ্যে। এদিকে সকাল হবার কিছুক্ষণের মধ্যেই ঘুম ভাঙে ডাক্তারের। তারপর স্নান সেরে সে চলে যায় ত্রিজুর ঘরে। কিন্তু সেখানে তাকে দেখতে না পেয়ে ডাক্তার বাড়িতে সব জায়গায় তাকে খোঁজে। অবশেষে কোথাও তাকে না পেয়ে ডাক্তার বুঝে যায় যে ত্রিজু চলে গেছে। যাকে মেয়েটা এখন মুক্ত, এখন সাবধানে বাড়ি পৌঁছতে পারলেই সব ভালো মতো মিটবে। মনে মনে এটা চিন্তা করে কিছুটা যেন আশ্বস্ত হয় ডাক্তার। তবে ত্রিজুর চলে যাওয়াতে তারও কিছুটা মন খারাপ হয়ে যায়। মেয়েটা এতদিন ধরে থাকতে থাকতে একটা সঙ্গীর মতো হয়ে গেছিল তার। ডিউটি করে আসার পর ফাঁকা বাড়িটায় তার অন্তত কথা বলার মতো একটা মানুষ ছিল, কিন্তু এখন থেকে আবার সব কিছু যেন সেই আগের মতোই হয়ে গেল। তবুও যা হবার সেটা তো মেনে নিতেই হবে, সেখানে কারোরই কিছু করার নেই। আর ত্রিজু এখানে থাকলে তারই বিপদ বাড়ত। তাই যা হয়েছে তা ভালোর জন্যই। ডাক্তার এবার একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর ডিউটিতে যাবার জন্য প্রস্তুত হতে থাকে সে। এই সময়ের মধ্যে ত্রিজু অবশ্য পৌঁছে যায় শহরের মধ্যে অবস্থিত বড় একটা বাস স্ট্যান্ডে। সেখান থেকে দূরপাল্লার বাস ছাড়ে সাধারণত। কাউন্টার থেকে টিকিট কেটে বাসের মধ্যেই ত্রিজু অপেক্ষা করছিল বাস ছাড়ার জন্য। বাসের সিটে হেলান দিয়ে বসে চোখ বুজে একটু বিশ্রাম নিচ্ছিল সে। মনে মনে সে তখনও সেই ডাক্তারের কথাই ভাবছিল, কিন্তু তার ভাবনায় হঠাৎই অস্বাভাবিক কিছু ভেসে আসে। ডাক্তারের বাড়ি ছেড়ে চলে আসার সময় ত্রিজু দেখেছিল তার গেটের পাশের দেওয়ালে ইট দিয়ে কিছু যেন একটা চিহ্ন আঁকা রয়েছে। এই চিহ্নটা খুবই ইঙ্গিতপূর্ণ। এটা সাধারণ নরখাদক গোষ্ঠীর লোকজন নির্দিষ্ট মানুষ শিকার করার সময় তাদের বাড়ি ঘরের সামনে এঁকে দিয়ে আসে, যাতে পরে তারা সেই মানুষটাকে খুঁজে পেতে পারে। চিহ্নটার তাৎপর্য বুঝতে পেরেই এক ঝটকায় ত্রিজু এবার চোখ খুলে সোজা হয়ে বসে বাসের সিটে। একটু যেন চিন্তিত দেখায় তাকে। তার চোখে মুখে একটা ভয়ের ছাপ ফুটে ওঠে। ডাক্তারবাবুর বাড়ি ছেড়ে আসার সময় আনন্দের কারণে সে অতটা লক্ষ্য না করলেও এখন সে বুঝতে পারছে যে ডাক্তারের কত বড় বিপদ হতে চলেছে। তার সাথে ত্রিজু এটাও বুঝে যায় যে তাকে খুঁজতে তার গোষ্ঠীর লোকজন এই শহরে ইতিমধ্যেই পৌঁছে গেছে। তাই তারা খোঁজ নিয়ে ডাক্তারের বাড়িকেই টার্গেট করেছে তাকে উদ্ধারের জন্য। কিন্তু সন্দেহের বশে তারা যদি ডাক্তারের কোনো ক্ষতি করে বসে, তবে তো সেটা চরম অন্যায় হবে। যে লোকটা তার এত বড় উপকার করলো তাকেই কিনা বিপদের মধ্যে ফেলে রেখে পালাচ্ছে ত্রিজু। না না না, সেটা কিছুতেই ত্রিজু হতে দিতে পারে না। যে করেই হোক তাকে কিছু একটা করতেই হবে এখন। এবার ত্রিজু আর দেরি করে না। বাসের সিট ছেড়ে দ্রুত নেমে যায় সে। তারপর দ্রুত হাঁটা লাগায় ডাক্তারের বাড়ির দিকে। সকাল তখন প্রায় 8:30। ডাক্তার একা হেঁটে চলেছে রাস্তায়। চারপাশ তখনও জনমানব শূন্য। খুব একটা লোকজনের দেখাও নেই সেখানে। এর মধ্যে কোত্থেকে যেন 4টে লোক হঠাৎ করেই আবির্ভাব হলো রাস্তায়, যেন তারা ডাক্তারের অপেক্ষাতেই ছিল। তারপর ডাক্তার কিছুটা এগিয়ে যাবার পরই তারা পিছু নিল ডাক্তারের। ডাক্তার প্রথমে খেয়াল করেনি যদিও, কিন্তু একটু এগোবার পর সেও বুঝে যায় যে তার পিছনে কিছু লোক হাঁটছে।
তবে ডাক্তার ঘাবড়ানোর লোক নয়, তাই পালানোর কোনো চেষ্টাই করলো না সে। এছাড়াও এই অঞ্চলের প্রতিটা অলিগলি ডাক্তারের ভালো মতো চেনা, তাই চলতে চলতে হঠাৎই ডাক্তার বেঁকে যায় ডান দিকে একটা গলির মধ্যে। তার সাথে সাথেই ওই চারজন লোকও ঘুরে যায় ডান দিকে। গলিটা ছিল কানা গলি, আর সেখানে চারজন লোক ঢুকতেই ডাক্তার এবার ঘুরে গিয়ে সামনে দাঁড়ায় তাদের। তার কাঁধের ঝোলানো ব্যাগটা খুলে রাস্তার এক পাশে রেখে দেয় ডাক্তার। তারপর তারপর হাতের ঘড়িটা খুলেও সে পকেটে রেখে দেয়। ডাক্তারের এরকম আচরণ দেখে লোকগুলো প্রথমে থতমত খেয়ে যায়। কিছুক্ষণ ধরে একে অপরের মুখ তাকাতাকি করে তারা, কিন্তু পরক্ষণে হিংস্র রূপ ধারণ করে নিয়ে তারা তাদের জামার আড়াল থেকে বের করে নিয়ে আসে ধারালো কয়েকটা ছোরা। তারপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে তারা ডাক্তারের সামনে এসে দাঁড়ায়। ডাক্তার সেই দৃশ্যটা দেখার পর মুচকি হাসলো খানিকক্ষণ, তারপর তাদের প্রশ্ন করলো, কি চাই তোমাদের, টাকা পয়সা? কথাটা শোনা মাত্রই চারজনের মধ্যে থেকে একজন লোক এবার ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো ডাক্তারের দিকে। তারপর তারপর নির্দিষ্ট একটা দূরত্বে দাঁড়িয়ে সে ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ত্রিজু কোথায়? ডাক্তার মনে মনে ভাবলো এরা নিশ্চয়ই রতনবাবুর লোক, পুষা গুন্ডা বলা যায়। সুভাষিস বাবুই হয়তো এদের পাঠিয়েছে ত্রিজুকে আনবার জন্য, তাই এখন এদেরকে ঠান্ডা করা ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। ডাক্তার এবার গম্ভীর স্বরে বলে ওঠে, ওর আশা ছেড়ে দাও, ত্রিজুকে তোমরা আর কখনো পাবে না। শুনেই রাগে ফুঁসতে থাকে ওই চারজন। তারপরেই সামনে থাকা লোকটা ছোড়া উঁচিয়ে সোজা ছুটে আসে ডাক্তারের দিকে। এদিকে ডাক্তারের খালি হাত, তবুও সে প্রস্তুত মোকাবিলা করতে, তাই সময় নষ্ট না করে সেও এবার ছুটে যায় ওই লোকটার দিকে। তারপর সপাটে ঘুরে গিয়ে একটা সাংঘাতিক লাথি মেরে বসে লোকটার মুখে। পরনে বুট থাকায় তার আঘাতে কাবু হয়ে মুহূর্তের মধ্যেই পড়ে যায় ওই ক্ষিপ্র লোকটি। বুটের আঘাতে মাটিতে পড়ে সে যন্ত্রণায় কাতরাতে শুরু করে। উঠে দাঁড়াবার চেষ্টা করেও সে উঠতে পারে না তখন। এদিকে বাকি তিনজনের মধ্যে থেকে একজন এবার পুনরায় সাহস দেখায়, সেও এবার এগিয়ে আসে দ্রুত। তারপর ছোড়াটা ধরে এলোপাতাড়ি কোপ মারার চেষ্টা চালায় ডাক্তারকে, কিন্তু সেও ব্যর্থ হয়। ডাক্তার প্রতিটা আঘাতের আগেই নিজের শরীরকে একে বেঁকে ঘুরে নিয়ে বাঁচিয়ে নিতে থাকে। কোনোভাবেই ছোড়ার শানিত অগ্রভাগ ডাক্তারের শরীরে দাগ কাটতে পারে না। তবুও লোকটি চেষ্টা চালিয়ে যায়, কিন্তু বারবার ব্যর্থ চেষ্টার পর এবার আক্রমণকারী লোকটি আর পেরে ওঠে না, সে ক্লান্ত হয়ে যায়। ঠিক এই সময় ডাক্তার এবার কায়দা করে লোকটার হাতটা ধরে ফেলে। তারপর তার হাতটা মুচকে ছোড়াটা নিমেষে ছিনিয়ে নেয় ডাক্তার। হাতটা মুচকে ধরায় লোকটা চিৎকার করে ওঠে। তার পরক্ষণেই লোকটা কিছু একটা করতে চেষ্টা করে, কিন্তু তার কিছু করে ওঠার আগেই ডাক্তার ছোড়ার বাট দিয়ে বেশ কয়েকবার সজোরে আঘাত করে লোকটার নাকে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয় লোকটি। সেও এবার মাটিতে পড়ে গিয়ে নাকের যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এরপর বাকি থাকে আর দুজন। আগের দুজনের অবস্থা থেকে তারা একটু নার্ভাস হলেও তারা তখনও হাল ছাড়েনি। দাঁড়িয়ে ভাবছিল তারা কি করবে। এক পা দু পা করে এগিয়ে গিয়ে তারা আক্রমণের চেষ্টা করলেও ডাক্তারের মোকাবিলা করার মতো মনের বল তাদের ছিল না। অতঃপর ডাক্তার এবার তাদের সামনে তেড়ে যেতেই তারা সেই স্থান থেকে চম্পট দেয় শীঘ্রই। বাকি রাস্তায় পড়ে থাকা দুজনও তখন যন্ত্রণায় কাতরাতে থাকে ক্রমাগত। সেটা দেখে ডাক্তার এবার তার ব্যাগটা তুলে নেয়, তারপর ব্যাগের চেনটা খোলে, তারপর দু পাতা ট্যাবলেট বের করে ছুঁড়ে দেয় তাদের দিকে। এরপর হাঁপাতে হাঁপাতে ডাক্তার তাদের উদ্দেশ্যে বলে, ডাক্তারি পাশ করেছি বলে ভাবিস না, ভুলে গেছি, যা ওষুধ দিলাম আশা করি কাজ হবে, আর এতেও না হলে চেম্বারে আসিস, বাকিটা বুঝিয়ে দেব। কথাটা বলেই ডাক্তার আর দাঁড়ায় না সেখানে। নিজের জামাটা কোনো রকমে ঠিক করে নিয়েই সে আবার হাঁটা দেয় তার গন্তব্যের দিকে। এদিকে সেদিন সন্ধ্যায় ডাক্তার যখন বাড়ি ফেরে তখন সে ত্রিজুকে দেখতে পায়। তার বাড়ির সামনের ফুটপাতে তাকে বসে থাকতে দেখে। ত্রিজুকে দেখা মাত্রই তার দিকে এগিয়ে যায় ডাক্তার। ত্রিজু, আপনি আপনি বাড়ি যাননি? না। কেন? আপনাকে তো চলে যেতে বলেছিলাম, তাহলে আবার ফিরে এলেন কেন?
ত্রিজু কোনো উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে। ডাক্তার আবার জিজ্ঞেস করে, কি হলো বলুন, ফিরে এলেন কেন? ত্রিজু তখনও চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর শান্তভাবে ডাক্তারকে বলেন, এক গ্লাস জল খাওয়াবেন? ডাক্তার এবার ত্রিজুকে নিয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করেন। এরপর রাত্রিবেলা ডাক্তারের বাড়িতে ত্রিজু যে ঘরটায় থাকতো সেখানেই সে ফিরে এসেছে। আবার নিজের মতোই সে থাকতে শুরু করেছে সেখানে, যদিও তার ফিরে আসার কারণ সে ডাক্তারকে তখনও জানায়নি, আর ডাক্তারও তাকে খুব একটা জোর করেনি। ত্রিজু নিজের মতোই চুপচাপ ছিল এতক্ষণ। সারাদিন ক্লান্ত থাকায় সে বাথরুমে ঢুকে স্নান করছিল তখন। এদিকে পাশের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে কয়েকজন মানুষ যেন ত্রিজুর ঘরের দিকে লক্ষ্য রাখছে অনেকক্ষণ ধরে। চারপাশ অন্ধকার হওয়ায় তাদের মুখগুলো ঠিক দেখা যাচ্ছিল না। ত্রিজু স্নান সেরে বেরিয়ে এলে দেখতে পায় ডাক্তার তার ঘরে উপস্থিত। তোয়ালে ঢাকা সিক্ত শরীরে ত্রিজুকে দেখে ডাক্তার যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সে এবার ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে ত্রিজু তাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি কিছু বলতে এসেছিলেন? ডাক্তার এবার তাকায় ত্রিজুর দিকে, তারপর বলে, না মানে সুভাষিস বাবু কিছুক্ষণ আগেই ফোন করেছিলেন। ত্রিজু সুভাষিস বাবুর নামটা শুনে আগে বেশ ভয় পেত, কিন্তু এতদিন ধরে ডাক্তারের সাথে থাকতে থাকতে তার সে ভয় অনেক আগেই লুপ্ত হয়েছে। এখন ত্রিজু জানে যে এই শহরে সে আর একা নয়, তার শুভাকাঙ্ক্ষীও রয়েছে একজন। তাই সে ডাক্তারের দিকে কয়েক পা এগিয়ে যায়, তারপর তাকে জিজ্ঞেস করে, কি বলেছেন তিনি? ডাক্তার ঢোক গিলে বলে, না মানে কাল আপনাকে ওনার বাড়ি পৌঁছে দিতে বলছেন। আর আপনি কি করবেন? আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, সেই জন্যই তো আপনাকে চলে যেতে বলেছিলাম। কিন্তু আপনি ফিরে এলেন কেন? এখানে থাকলে তো আপনারই বিপদ। ত্রিজু মৃদু হাসে, তারপর ডাক্তারের চোখের দিকে তাকিয়ে সে বলে, আর আমি না থাকলে আপনার যে বিপদ। মানে আমার কিসের বিপদ আবার? এবার ত্রিজু যেন একটু চুপ করে যায়। সে ভাবে কথাটা বলবে কিনা, নিজের আসল রহস্যটা জানাতে একটু যেন দ্বিধায় পড়ে যায় সে। তাও সত্যিটা জানা দরকার ডাক্তারের, তাই ত্রিজু শেষমেশ বলেই দেয় সত্যিটা। নরঘাতকের দল আপনাকে খুঁজছে ডাক্তার, যে কোনো দিন আপনাকে ওরা তুলে নিয়ে যাবে। কথাটা শোনা মাত্রই ডাক্তারের এবার মনে পড়ে যায় আজ সকালের ঘটনাটা। আর যারা তার উপর হামলা করেছিল তারা কোনো সাধারণ গুন্ডা বদমাশ নয়, তারা এক একটা মানুষ ভক্ষক। এই সমাজে যারা নরখাদক নামে পরিচিত। ডাক্তার এবার কেমন যেন একটা চিন্তায় পড়ে যায়। তারপর ত্রিজুর দিকে তাকিয়ে সে প্রশ্ন করে, মানে কিন্তু কিন্তু ওরা আপনার খোঁজ করছিল কেন? তাহলে কি আপনিও নরখাদক? ডাক্তারের প্রশ্নে ত্রিজু শুধু তার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসে কিছুক্ষণ। তারপর সে বলে, যদি তাই হই তাহলে আপনি কি আমায় তাড়িয়ে দেবেন, ঘেন্না করবেন, নাকি ভয় পাবেন? ত্রিজুর এই প্রশ্নে ডাক্তার এবার কেমন যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। সে বলে, মানে না সেটা না। তাহলে? ডাক্তার আর কিছু ভাবতে পারে না তখন। সে এবার লক্ষ্য করে তাদের কথোপকথনের সময় তার আর ত্রিজুর মধ্যেকার দূরত্ব অনেকটাই যেন কমে এসেছে, যেন ত্রিজুও নিজের ব্যবধান কমিয়ে আনতে চাইছে তার থেকে। তাই ডাক্তার এবার আর নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারল না। ত্রিজুর গোলাপি ঠোঁট দুটো লক্ষ্য করে সে তার মুখটা ত্রিজুর দিকে এগিয়ে আনলো কিছুটা। সেই সময় ত্রিজুও আর বাধা দিল না তাকে। ধীরে ধীরে সেও নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিল ডাক্তারের ঠোঁটের সাথে।
তারপর গভীর একটা চুম্বনে তাদের দুজনের শরীরেই যেন উষ্ণতা বৃদ্ধি পেতে থাকলো ক্রমশ। এতক্ষণ ধরে পাশের বাড়ির ব্যালকনিতে যারা দাঁড়িয়ে ছিল তারা সব ঘটনাই প্রত্যক্ষ করছিল। ত্রিজু আর ডাক্তারের কথা শুনতে না পারলেও তাদেরকে ওই অবস্থায় দেখে একজন এবার বলে উঠল, ছি, ত্রিজু শেষমেশ এই কাজ করলো। আমরা এতদিন ধরে ওকে খুঁজে চলেছি, আর ও এখানে ডাক্তারের সঙ্গে একই বাড়িতে থেকে। ছি 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 ছি। পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন ব্যক্তি বলে উঠল, দাদা, এ ব্যাপারে দেবেন জ্যাঠাকে কিছু বলো না, জ্যাঠা শুনলে খুব কষ্ট পাবে। তাতে চলো আমরা বরং ডাকুকে খুঁজি, জ্যাঠা কিছু জিজ্ঞেস করলে বলে দেবো এই বাড়িতে যে মেয়েটা আছে সে ত্রিজু নয়। আশেপাশে দাঁড়ানো বাকি লোকগুলো সবাই মিলেই সম্মতি জানালো বক্তার কথায়। এরপর লোকগুলো আর ওই ব্যালকনিতে দাঁড়ালো না। মুহূর্তের মধ্যেই রাতের অন্ধকারে তারা যেন কোথায় মিলিয়ে গেল। তখনই এদিকে ঘরের মধ্যে ত্রিজু আর ডাক্তার তখন একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে রয়েছে। ত্রিজু একে একে ডাক্তারের জামার বোতামগুলো খুলে দিচ্ছে ক্রমশ। ডাক্তারও ত্রিজুর কোমর জড়িয়ে ধরে তার চুল ও শরীরের ঘ্রাণ নিয়ে চলেছে। এরপর একটা সময় তারা দুজনেই দুজনকে অনাবৃত করে ফেলল। তারপর বিছানায় নেমে এসে তারা একে অপরকে আরো কাছাকাছি নিয়ে আসে। ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকে তাদের এতদিনের জমে থাকা ভালোবাসা। ত্রিজুর বুকে, স্তনে, পেটে, কোমরে যেখানে যেখানে সুভাষিস বাবুর মারের দাগ ছিল সেই সব স্থানে ডাক্তার আলতো চুম্বনের প্রলেপ লাগায় একে একে। তারপর ডাক্তারের নগ্ন শরীরের উপর একটা সময় উঠে বসে ত্রিজু। তার শরীরের সাথে সে এবার মিলিয়ে নেয় নিজেকে। সেই চরম উত্তেজনার মুহূর্তে ডাক্তার এবার ত্রিজুকে প্রশ্ন করে, তো তুমি থাকবে আমার সাথে আমার শেষ দিন অবধি? ত্রিজু উত্তর দেয়, থাকবো, তবে তার আগে একবার রাক্ষসের কাছে যেতে হবে, যে অনেক হিসাব বাকি আছে এখনো। ডাক্তার আর প্রশ্ন করে না বেশি। ত্রিজুকে টেনে নিয়ে এসে সে তার বক্ষস্থলে শোয়ায়। ত্রিজু এবার মাথা রাখে তার বুকে। এরপর বাকি রাতটা উষ্ণতার মধ্যে দিয়ে কখন যে কেটে গেল তারা নিজেরাও বুঝল না কিছু। শুধু ভোরের দিকে এসে তারা একে অপরকে জড়িয়ে ধরে অকাতরে ঘুমিয়ে যায়। পরদিন সন্ধ্যাবেলা সুভাষিসবাবু নিজের ঘরে সোফায় বসে ডায়াবেটিসের ওষুধ গিলছিল জল দিয়ে। এমন সময় তার বাড়ির কলিং বেলটা বেজে উঠল। সুভাষিসবাবু জলটা খেয়েই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর এগিয়ে যায় বাড়ির দরজার দিকে। দরজা খোলা মাত্রই সে দেখে ডাক্তার দাঁড়িয়ে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে ত্রিজু। ত্রিজুকে দেখা মাত্রই সুভাষিসবাবু একটু যেন অবাক হয়ে রইল তার দিকে। কি চমৎকার চেহারাটাই না বানিয়েছে মেয়েটা, অথচ সে কি অবস্থাতেই না গিয়েছিল, একেবারে রুগ্ন, কালি ঝুলি মাখা ছিল তখন, আর এখন কত ফুটফুটে একটা চেহারা নিয়ে ফিরেছে আজ। তাতে অবশ্য সুভাষিসবাবুরই লাভ, কারণ এত সুন্দর মেয়ে মানুষ রতনদার হাতে তুলে দিলে তারই তো পকেট গরম হবে। তাই সুভাষিসবাবু ত্রিজুকে দেখে মৃদু হাসলেন প্রথমে, তারপর বললেন, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন 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 আসুন। এরপর ডাক্তারবাবু আর ত্রিজু সুভাষিসবাবুর বাড়িতে প্রবেশ করেন। তাদের প্রবেশের পর সুভাষিসবাবু তার বাড়ির দরজাটা ভেজিয়ে রাখলেন কেবল, কারণ তার বাড়িতে এই সময় আরো কিছু লোকজনের আসার কথা ছিল। সুভাষিসবাবু এরপর ত্রিজুকে উদ্দেশ্য করে বলেন, এই মেয়ে, তুই ওপরে ঘরে চলে যা, ডাক্তারবাবুর সাথে আমার আলাদা কথা আছে। ত্রিজুও বাধ্য মেয়ের মতো ঘাড় নাড়ে। তারপর চুপচাপ সে সিঁড়ি বেয়ে উঠে উপরে দোতলা ঘরটায় চলে যায়। সুভাষিসবাবুও ডাক্তারকে নিয়ে চলে গেলেন
তার নিজের ঘরে। এদিকে সেই সময় শুভাশিস বাবুর বাড়ির কিছুটা দূরে কিছু মানুষজন এসে উপস্থিত হয়। রাস্তার আলো থেকে বাঁচতে এরা ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নেয় ফুটপাথের বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন জায়গায়। এই মানুষগুলো আর কেউ নয়, দেবেন জ্যাঠা ও তার দলবল। এই সময় দেবেন জ্যাঠা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে বাড়িটাকে লক্ষ্য করতে থাকে। তার পিছনে দাঁড়িয়ে থাকে হিরু ও আরো কিছু লোকজন। দেবেন জ্যাঠা হিরুকে জিজ্ঞেস করে, তোরা এই বাড়িটার কথাই বলেছিলি? এইখানেই এসেছিল ডাকু? তার পাশ থেকে হিরু উত্তর দেয়, হ্যাঁ জ্যাঠা, ওই মা ডাকুকে এই বাড়িটারই ঠিকানা দিয়েছিল, আর ডাকুও সম্ভবত ত্রিজুর খোঁজেই এখানে এসেছিল, কিন্তু তারপর ও আর এখান থেকে বেরোয়নি। তাহলে ত্রিজিও এখানে থাকতে পারে? দেবেন জ্যাঠার প্রশ্ন শুনে হিরু কি বলবে বুঝতে পারে না, কারণ হিরু জানে যে ত্রিজু সেই ডাক্তারের সাথেই রয়েছে এখন। তার দলের ছেলেরা তাকে এই খবরই জানিয়েছে আপাতত। তাই হিরু ডোক গিলে বলে, হ্যাঁ মানে মানে না, হ্যাঁ হ্যাঁ ত্রিজুও থাকতে পারে। দেবেন জ্যাঠা আর কিছু জানতে চায় না। সে এবার আক্রমণের জন্য মানসিক প্রস্তুতি নেয়। জ্যাঠা এবার বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই সময় সে তার কোমরে বাঁধা গামছাটা খুলে নেয়, অতঃপর চোখ দুটো বাদে পুরো মুখটা সেই গামছায় জড়িয়ে ঢেকে নেয় সে। জ্যাঠার দেখা দেখি দলের প্রত্যেকেই এইভাবে মুখ ঢেকে নেয় একে একে, কারণ তারা সবাই এবার ওই বাড়িতে হামলার জন্য প্রস্তুত। ওদিকে ডাক্তার আর শুভাশিস বাবুর মধ্যে কথোপকথন চলতে থাকে। হঠাৎ কথার মাঝেই শুভাশিস বাবু উঠে রান্নাঘরে চলে যায়। তারপর ফ্লাস্কে রাখা চা একটা কাপে ঢেলে ডাক্তারের সামনে নিয়ে আসে। এ নিন, চাটা খেয়ে নিন, বহুদিন পর এলেন বাড়িতে। শুনে ডাক্তার একটু গম্ভীরভাবে চায়ের কাপটা শুভাশিস বাবুর হাত থেকে নেয়, কিন্তু সেটা সে মুখে দেয় না। এরপর শুভাশিস বাবু বলেন, আপনি শেষমেশ কথা রাখলেন তাহলে। সত্যি আপনি এক কথার মানুষ বটে। ডাক্তার গম্ভীর মুখে উত্তর দেয়, তা ত্রিজুকে নিয়ে গিয়ে ওর সাথে মানে করেছেন নিশ্চয়ই? কথাটা শুনে বিরক্ত হয়ে ডাক্তার তাকালেন শুভাশিস বাবুর দিকে, কিন্তু তাকে কিছু বলতে গিয়েও যেন কিছু বলতে পারলেন না। চুপ হয়ে বসে রইল কেবল। ডাক্তার নিরুত্তর থাকায় শুভাশিস বাবু হেসে বললেন, বুঝতে পেরেছি, মজাটা ভালোই দিয়েছে। যাকে যাকে, আপনি চাটা খান। বলা মাত্রই হঠাৎ ডাক্তার শুনতে পেল বাড়ির দরজা ঠেলে কারা যেন ভেতরে ঢুকছে। বেশ কয়েকজন মানুষের কথোপকথন আর পায়ের আওয়াজ শোনা গেল। তখন শুভাশিস বাবুও শুনলেন আওয়াজটা। তিনি হয়তো প্রস্তুতি ছিলেন তার জন্য, তাই তিনি বলে ওঠেন, ওই তো ওরা বোধহয় এসে গেছে। ডাক্তার এবার নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, কারা বলুন তো? ওই আমাদের পার্টির ছেলেরা, রতনবাবুর ছেলেগুলো আর কি। আজ আপনি যখন সকালে ফোন করে বললেন ত্রিজুকে আনছেন এখানে, তখনই আমি ওদেরকে ফোন করে বলে দিয়েছি, তাই ওরা নিতে চলে এসছে। কথাগুলো শুনে ডাক্তার এবার দুশ্চিন্তায় পড়ল কিছুটা। মনে মনে সে ভাবলো যে ত্রিজু এদের একা হাতে ঘায়েল করতে পারবে তো? কেন যে জেদ করে ও আবার এখানে ফিরে এলো কে জানে। ত্রিজুর পরিকল্পনা ছিল যে সে শুধু শুভাশিস বাবুকে হত্যা করবে আজ, কিন্তু এখন এতজন চলে আসায় ত্রিজুর জন্য কাজটা হয়তো এত সহজ হবে না। তাই তাকেই এবার যা করার করতে হবে। ডাক্তার যখন এসব চিন্তায় ব্যস্ত, তখন চারজন সন্ডা মার্কা লোক শুভাশিস বাবুর ঘরে প্রবেশ করে। তাদের পোশাক আশাক দেখেই বোঝা যায় যে এরা কুখ্যাত সমাজ বিরোধী। তাদের মধ্যে একজন ডাক্তারের সামনেই শুভাশিস বাবুকে জিজ্ঞেস করে, দাদা নমস্কার, সব ঠিক তো? আরে সব ঠিক। তা রতনদা এলেন না? দাদা একটু কাজে ব্যস্ত,
তাই আমাদের পাঠালেন। তা তোমার মালটা কোথায়? সুভাষিস বাবু এবার কিছু বললেন না, শুধু দাঁত বের করে হাসতে হাসতে আঙুল দিয়ে উপরের দিকে ইশারা করলেন। তাতেই লোকগুলো বুঝে যায় যে মেয়েটা ওপরের ঘরে রয়েছে। এরপর ওই সন্ডা মার্কা লোকগুলো ঘর থেকে বেরিয়ে দোতলার ঘরের দিকে উঠে যায়। সুভাষিস বাবুর হাসি যেন এবার আরো চওড়া হয়ে যায়। তিনি এবার বলেন, শেষমেশ মেয়েটাকে ঠিক জায়গাতেই পাঠাতে পারছি, তাহলে কি বলেন? সুভাষিস বাবুর কথা শুনে ডাক্তার এবারও চুপ করে রইল। ডাক্তারের এই নীরবতায় সুভাষিস বাবু এবার বেশ বিরক্ত হয়ে গেল। তাই সে এবার জিজ্ঞেস করলো, এই এই আপনার কি হয়েছে বলুন তো? ত্রিজুকে নিয়ে যাচ্ছে বলে কি আপনার মন খারাপ নাকি? হ্যাঁ? আরে না না, তেমন কিছু না। তেমন কিছু না মানে এসে থেকে আপনি একটা কথাও বলছেন না, চায়ে চুমুকও দিচ্ছেন না, কি ব্যাপার কি ব্যাপার কি? ডাক্তার কিছু বলতে যাবে, হঠাৎ তার কিছু যেন একটা অস্বাভাবিক মনে হলো। ডাক্তার বুঝতে পারলো যে এই সময় আরো কিছু বাইরের মানুষ যেন ওই বাড়ির মধ্যে ঢুকেছে। ওই সন্ডা মার্কা লোকগুলো ছাড়াও আরো বেশ কয়েকজন মানুষ মুহূর্তের মধ্যেই দরজা দিয়ে ঢুকে দোতলার সিঁড়ি দিয়ে উঠে যায় ওপরের ঘরের দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে তারা এত দ্রুত বাড়িতে ঢুকলো যে তাদের ঠিক মতো দেখাই গেল না। তবে ডাক্তার এটা বুঝতে পারলো যে লোকগুলোর মুখে সম্ভবত কাপড় জড়ানো ছিল এবং তারা সংখ্যায় বেশ অনেকজনই ছিল। সুভাষিস বাবু পিছন ঘুরে বসে থাকায় ব্যাপারটা তেমন খেয়াল না করলেও ডাক্তার খেয়াল করেছে। দিন দিন, আপনাকে আর চায় চুমুক দিতে হবে না, দিন তো। কথাটা বলেই সুভাষিস বাবু ডাক্তারের হাত থেকে কাপ সমেত প্লেটটা ছিনিয়ে নেয়। আর তারপরই তারা দুজনেই শুনতে পেল একটা মানুষের বাঁচার আর্তনাদ। সঙ্গে সঙ্গে হুড়মুড় দুড়দুড় করে একটা মানুষের সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ার সাংঘাতিক একটা আওয়াজ শোনা গেল। কি কি হলো বলুন তো? সুভাষিস বাবু ডাক্তারের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কিন্তু ডাক্তারের মনেও তখন সেই একই প্রশ্ন। সেও ভাবছে কি ঘটছে দোতলার ঘরে। যদিও ত্রিজু ডাক্তারকে জানিয়েছিল যে সে এখন আত্মরক্ষা করতে যথেষ্ট সক্ষম, তবুও যেভাবে লোকটার আর্তনাদ শোনা গেল তাতে অন্তত ত্রিজুর পক্ষে একা এই কাজ করা একটু কঠিন হবে। দেখতে দেখতে আবারও আরেকটা মানুষের চেঁচানি শোনা গেল। এরপর, ও বাবারে, মেরে ফেললো, বাঁচাও। এরপর আর সুভাষিস বাবু বসে থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে সোফা ছেড়ে তিনি রওনা দিলেন দোতলার ঘরের দিকে। ডাক্তারও তার পিছু নিল। যাবার পথে ডাক্তার দেখলো সিঁড়িতে ওই সন্ডামার্গা লোকগুলোর একজন ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। ভীষণ যন্ত্রণায় শেষ প্রশ্বাস নিচ্ছে সে। বলা বাহুল্য তার পেট কেটে প্রায় এফোর ওফোর করে দেওয়া হয়েছে। পেটের ক্ষুদান্ত্র বৃহদান্ত্র সব বেরিয়ে এসেছে বাইরে। তার সাথে প্রচন্ড রক্তপাতে চারপাশটা একেবারে ভেসে যাচ্ছে। দেখে মনে হবে যেন কোনো বন্য পশুর হামলায় ব্যক্তিটির এই হাল হয়েছে। ডাক্তার বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না লোকটার দিকে। পকেট থেকে রুমাল বার করে নাকে চেপে ধরল সে, কিন্তু তারপরই সে শুনতে পেল সুভাষিস বাবুর আর্তনাদ। এই 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 ছাড়ো 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 আমায়, বাঁচাও বাঁচাও বাঁচাও। শুনেই ডাক্তার উঠে গেল দোতলার ঘরের দিকে। দ্রুত সিঁড়ি বেয়ে উঠে ডাক্তার পৌঁছায় দোতলার ঘরটায়, কিন্তু সেখানে পৌঁছে ডাক্তার যা দেখলো তা দেখার জন্য আদৌ প্রস্তুত ছিল না সে। ডাক্তার দেখে ঘরের মধ্যে সুভাষিস বাবুর পা পাটা এক হাতে ধরে তাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে একজন দৈত্যাকার মানুষ। ভদ্রলোকের মুখ দেখে বৃদ্ধ মনে হলেও তার শারীরিক গঠন বেশ শক্তপোক্ত। সুভাষিস বাবুর হালকা পাতলা শরীরটা যেন তার কাছে একটা খেলনা মাত্র। এছাড়াও ঘরে উপস্থিত রয়েছে আরো বেশ কয়েকজন অচেনা লোক। এরা আগের সেই সন্ডা মার্কা লোকগুলো নয়, সম্পূর্ণ আলাদা মানুষজন। বরং ওই সন্ডা মার্কা লোকগুলোর দুজনকে খুঁজে পাওয়া গেল ঘরের মেঝেতে। একজনের ধর আর মুন্ডুটা আলাদা করা হয়েছে, আরেকজনের হাত দুটো কেটে তার বুকের উপর রেখে দেওয়া হয়েছে। হাতবিহীন অবস্থায় লোকটার দেহ নিথর হয়ে সিলিং এর দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন এর মধ্যে ডাক্তার তখন তৃতীয় লোকটাকে খুঁজতে থাকে ঘরের মধ্যে।
সবশেষে অবশিষ্ট তৃতীয় জনকে ডাক্তার দেখতে পেল বিছানার ওপরে, যার পেট কেটে একেবারে ফালা ফালা করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, লোকটার পেট থেকে লিভার তথা যকৃৎটা বার করে দুজন মানুষ বিছানার উপর বসে মহানন্দে ভাগ করে খাচ্ছে। ততক্ষণে বেশ কিছু অংশ মুখেও পুড়েছে। তারা ডাক্তারকে দেখে তারা চেবানো বন্ধ করে দিল, কিন্তু মুখে তাজা রক্ত লেগে থাকায় ডাক্তার বুঝে ফেলে এরা ত্রিজুর গোষ্ঠীর অর্থাৎ নরখাদক গোষ্ঠীর লোকজন। ডাক্তার আর কিছু দেখতে পারল না। তখন ক্ষত বিক্ষত নরদেহ আর মানুষ হয়ে মানুষের কাঁচা মাংস খাওয়ার দৃশ্য দেখে তার শরীর এবার অসুস্থ হতে শুরু করে। মাথাটা কেমন যেন ঘুরতে থাকে, তার ভিতরে ভিতরে গা গুলিয়ে উঠতে থাকে ডাক্তারের। এমত অবস্থায় সে ঘরের মধ্যেই আবিষ্কার করে ত্রিজুকে। ত্রিজু এতক্ষণ ঘরের একটা কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। দেখে বোঝা যাচ্ছিল যে তার অবশ্য তেমন কিছুই হয়নি। শেষমেশ ত্রিজুকে অক্ষত অবস্থায় দেখে কিছুটা যেন নিশ্চিন্ত হয় ডাক্তার। যাক, মেয়েটার কিছু হয়নি তাহলে, মনে মনে নিজেকে আশ্বস্ত করে সে। ডাক্তার ত্রিজুকে এবার কিছু বলতে যাবে, ঠিক তখনই ত্রিজু কাউকে উদ্দেশ্য করে কিছু যেন বলে উঠল। হিরুদা, না! কথাটা বলার সঙ্গে সঙ্গেই সজোরে একটা ভারী আঘাত এসে পড়ে ডাক্তারের মাথায়। আর ঠিক তখনই ডাক্তারের চোখে নেমে আসে অন্ধকার, তার কানেও আর কোনো শব্দ আসে না। ক্রমে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যায় ডাক্তার। তারপর কি হয়েছিল সেটা ডাক্তার আর জানে না। তার যখন জ্ঞান ফেরে সে তখন খোলা আকাশের নিচে শুয়ে, আকাশের অগণিত তারা জ্বলতে থাকে তার চোখের সামনে। এতক্ষণ কি ঘটেছে ডাক্তার সেসব কিছুই জানে না। সে তখন নিজেকে খুঁজে পায় একটা সম্পূর্ণ অচেনা জায়গার মধ্যে। ডাক্তারকে সেদিন মাথায় আঘাত করায় সে জ্ঞান হারিয়েছিল তখন। তারপর তাকে তুলে নিয়ে আসা হয় নরখাদকদের এই গ্রামে। জ্ঞান ফেরার পর ডাক্তারের শরীরটা দুর্বল থাকলেও সে এবার ধীরে ধীরে উঠে বসে। সে মূলত শুয়েছিল একটা খাটিয়ার মধ্যে। ডাক্তার এবার চারপাশে তাকিয়ে বুঝতে পারে যে সে একটা জঙ্গলের মাঝে রয়েছে। আশেপাশে অনেক বড় বড় গাছপালা রয়েছে সেখানে। তার মধ্যে ওই জায়গায় অন্ধকার নেমেছে তখন। এরপর ডাক্তার সামনে তাকিয়ে দেখে যে তার থেকে কয়েক হাত দূরেই বেশ কিছু হেজাকবাতি জ্বলছে। তারই আলোতে ডাক্তার দেখতে পায় সাংঘাতিক এক দৃশ্য। একটা মানুষকে উলঙ্গ করে তার হাত পা একটা বাঁশে বেঁধে অনুভূমিকভাবে ঝোলানো হয়েছে দুটো ঠেকনার সাহায্যে। আর তার নিচে বেশ কিছু শুকনো কাঠ জোগাড় করে একটা উনুন বানানোর প্রস্তুতি চলছে। আর সেই জায়গাটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু মানুষজন। তারাও উনুন বানাতে একে একে হাত লাগাচ্ছে সেটায়। ডাক্তার এবার খাটিয়া থেকে নামলো। তারপর টলমলো পায়ে সে এগিয়ে গেল ওই জায়গাটার দিকে। কিন্তু সামনে যেতেই ডাক্তার এবার চমকে ওঠে। বাঁশে ঝোলানো ওই উলঙ্গ লোকটাকে দেখে এবার ডাক্তার চিনতে পারে, এটা তো শুভাশিস বাবু। কি সর্বনাশ, উনি এখনো বেঁচে আছেন? প্রশ্ন জাগলো ডাক্তারের মনে। এই সময় ওই আধমরা লোকটিও ডাক্তারকে চিনতে পারল। করুণ সুরে সে বলল, ডাক্তার, ডাক্তার বাঁচাও আমায়, ডাক্তার, ডাক্তার বাঁচাও আমায়, এই জঙ্গিগুলোর হাত থেকে আমায় বাঁচাও, ডাক্তার, ডাক্তার আমায় বাঁচাও। কিন্তু ডাক্তার তার এই আহ্বানে কোনো সাড়া দিল না। সে এবার চারপাশে ঘিরে থাকা মানুষের ভিড়ের মধ্যে ত্রিজুকে খুঁজতে শুরু করলো। কিন্তু এই অন্ধকারে হেজাকের আলোয় সে কারোর মুখ সেভাবে চিনতে পারল না। ওখানকার উপস্থিত মানুষজন ততক্ষণে কাঠের উনুনটা বানিয়ে ফেলেছে। এখন শুধু আগুন ধরানোর অপেক্ষায়। তারপরই আগুনে ঝলসে যাবে বাঁশে বাঁধা ওই মানুষটার শরীর। এমন সময় ডাক্তারের কাঁধে একটা হাত এসে পড়ল, যেন কেউ তাকে ডাকলো পিছন থেকে। ডাক্তার পিছন ঘুরতেই দেখলো একটা লম্বা চওড়া দৈত্যাকার মানুষ তার সামনে দাঁড়িয়ে। তাকে দেখা মাত্রই
ডাক্তারের মনে পড়ে গেল সেই দিনের কথা। এই লোকটাই সুভাষিস বাবুকে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। সম্ভবত এটাই এদের সর্দার। ডাক্তার কিছু বলতে যাবে তার আগেই লোকটা বলে উঠল, ডাক্তার, এখন কেমন আছো? ডাক্তার শান্তভাবে উত্তর দেয়, ভালো, কিন্তু আপনি আপনি কে? আমি ত্রিজুর বাবা। এখানে সবাই আমাকে দেবেন জ্যাঠাই বলে চেনে। ত্রিজুর মুখে আমি সবটা শুনেছি তোমার ব্যাপারে। আমরা তোমায় ভুল বুঝেছিলাম ডাক্তার, তাই রাগের বশে তোমাকেও এখানে তুলে নিয়ে আসি। তোমার সাথে আমি যা করেছি তার জন্য সত্যিই খুব দুঃখিত, পারলে ক্ষমা করে দিও। দেবেন জ্যাঠা হাত জোর করে ডাক্তারের সামনে, কিন্তু ডাক্তার এসব উপেক্ষা করে তাকে জিজ্ঞেস করে, ত্রিজু ঠিক আছে? ও ভালো আছে। তুমি ওর জন্য যা করেছো আমি তোমার কাছে তার জন্য কৃতজ্ঞ থাকব। কিন্তু কথাটা শেষ না করে দেবেন জ্যাঠা থেমে যায়। ডাক্তারের মুখের উপর কথাটা সে বলতে চায় না, তবুও ডাক্তার প্রশ্ন করে, কিন্তু কি? দেবেন জ্যাঠা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর সে বলে, ত্রিজুর সাথে তোমার সম্পর্কটা কোনোভাবেই সম্ভব নয়। কেন কেন হতে পারে না? দেবেন জ্যাঠা এবার ডাক্তারের কাঁধে হাত রাখলো, তারপর বলল, দেখো, আমরা নরখাদক। আমরা তোমাদের মতো নই। আমাদের জীবনযাপন, খাদ্য অভ্যাস সবকিছুই তোমাদের থেকে আলাদা। তাই তোমাদের মূল স্রোতের মানুষরা কখনোই আমার সঙ্গে থাকতে পারবে না। তোমরা কখনোই পারবে না আমাদের মতো নরমাংস খেতে। তাই এই সম্পর্কটা তুমি ভুলে যাও। ডাক্তার চুপ করে শুনল দেবেন জ্যাঠার কথাগুলো। সত্যিই তার বলার মতো কোনো যুক্তি নেই, তাই সে আর কোনো কথা বলতে পারল না দেবেন জ্যাঠার সামনে। ডাক্তারকে চুপ দেখে দেবেন জ্যাঠা বলল, তুমি আজ রাতে এখানে থেকেই বিশ্রাম নাও, কাল সকালে শহরে ফিরে যেও। তবে চিন্তা নেই, তোমার জন্য আমরা আলাদা খাবারের ব্যবস্থা করেছি, তাই তোমার কোনো ভয় নেই। কথাটা শেষ হতে না হতেই বাসে ঝুলন্ত অবস্থায় সুভাষিস বাবু চেঁচিয়ে উঠলেন ডাক্তারের উদ্দেশ্যে, এই ডাক্তার, ওই বুড়ো ভামটাকে বল আমায় ছেড়ে দিতে, বল ছেড়ে দিতে। আর তুই কি ভেবেছিস শহরে একা ফিরে তুই শান্তিতে থাকবি? রতনবাবুর অতগুলো ছেলেকে মেরেছিস তোরা, আমায় তুলে এনেছিস এখানে। পুলিশ প্রশাসন তোকে ছেড়ে দেবে? রতনবাবু ছেড়ে কথা বলবে তোকে? ওনার পার্টির যা ক্ষমতা, তোকে পুঁতে ফেলবে মাটিতে। ডাক্তার, তুই বল ওদের ছেড়ে দিতে, না হলে তুই এলাকায় বাঁচতে পারবি না। সুভাষিস বাবুর হুমকি শুনে দেবেন জ্যাঠা এবার গর্জন স্বরে বলে ওঠে, এই তোরা উনুনটা ধরা, বাচ্চাগুলোর অনেকক্ষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি পোড়া ওটাকে। দেবেন জ্যাঠার আদেশের পরই আগুন জ্বালানো হলো একটা মশালে। এদিকে ডাক্তার এবার এগিয়ে গেল সুভাষিস বাবুর দিকে। উনুন ধরাবার আগে সে শেষবারের মতো তাকালো সুভাষিস বাবুর দিকে। ডাক্তারের পাশে নরখাদক গোষ্ঠীর একটা বাচ্চা ছেলে এসে দাঁড়ালো সেই সময়। তার হাতে তখন জ্বলন্ত একটা মশাল। ডাক্তার বাচ্চাটার থেকে ওই মশালটা চেয়ে নিল এবার। তারপর সুভাষিস বাবুকে উদ্দেশ্য করে বলল, আপনি ঠিকই বলেছেন সুভাষিস বাবু, শহরে ফিরে ওই এলাকায় আমি আর বাঁচতে পারবো না। পুলিশ আমার পিছনে পড়ে থাকবে, রতনবাবুও আমায় ছাড়বে না। তার থেকে বরং আমি এদের সঙ্গেই থাকি, এদের মতোই না হয় বাঁচি। দেখি না মানুষের মাংসের স্বাদ কতটা। বলেই ডাক্তার এবার জ্বলন্ত মশালটা দিয়ে উনুনটা ধরিয়ে দেয়। তারপরই দাউ দাউ করে জ্বলে ওঠে ওই শুকনো কাঠগুলো। আগুনের লেলিহান শিখায় পুড়তে শুরু করে সুভাষিস বাবুর শরীর। এবার শেষবারের মতো সুভাষিস বাবু চিৎকার করে ওঠে, ডাক্তার না, না না ডাক্তার না, না। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন সব উল্লাসে ফেটে পড়ে। হো হো করে সমবেত উল্লাসে তারা মানুষ পোড়ার আনন্দ নিতে থাকে। তার সাথে ধামসার মাদলের আওয়াজে চারপাশের জঙ্গল কেঁপে উঠতে থাকে। ডাক্তারকে নতুন সদস্য হিসাবে পেয়ে তারা সবাই যেন খুশির বহিঃপ্রকাশ করতে শুরু করে।
বাচ্চা, বুড়ো, নারী, পুরুষ সবাই দুহাত তুলে খুশিতে তাদের নিজস্ব ভঙ্গিতে নৃত্য শুরু করে দেয়। এরপর এদিকে এত হইচইয়ের মধ্যে ধীরে ধীরে শুভাশিস বাবুর চিৎকার ম্লান হয়ে যায়। তাদের আনন্দ দেখতে দেখতে একটা সময় নিস্তেজ হয়ে যায় শুভাশিস বাবুর দেহ। ধীরে ধীরে আগুনের মধ্যে সেদ্ধ হতে থাকে শুভাশিস বাবুর সম্পূর্ণ শরীরটা। এভাবেই সেই রাতটা নরখাদক গোষ্ঠী উদযাপন করে ডাক্তারের খাতিরে। শহুরে লম্বা চালের ভাত, ঘি আর ঝলসানো নরমাংস দিয়ে সবাই পাত পেরে খায় সেদিন। দেবেন জ্যাঠাও ডাক্তারকে নিজেদের লোক হিসেবেই মেনে নেয়, আর ডাক্তারও ত্রিজুকে নিয়ে এরপর থেকে সেখানেই বসবাস শুরু করে। শহরে আসার তার আর কোনো প্রয়োজন পড়ে না খুব একটা। প্রকৃতির কোলে সুন্দর এমন একটা গ্রামে এসে ডাক্তারেরও যেন জীবন পাল্টে যায়। 3 মাস পর ডাক্তার যে স্বাস্থ্যকেন্দ্রে বসতো সেখানে আজ নতুন একজন ডাক্তার এসেছে। আগের ডাক্তার নিরুদ্দেশ হয়ে যাওয়ায় এখন সেই দায়িত্বপ্রাপ্ত এখানে। নতুন ডাক্তারের বয়স অল্প। আগের ডাক্তার সম্বন্ধে তেমন কিছুই শোনেনি সে, শুধু নিজের কাজটুকু নিয়েই সে ব্যস্ত এখন। ওপিডি শুরু করার আগে নতুন ডাক্তার তার চেয়ার টেবিলটা একটু ঝাড়পোছ করছিল। তখন সরকারি জিনিসে এমনি ধুলো জমে থাকে, তাই ঝাড়পোছ নিজেকেই করতে হয়। এমন সময় হঠাৎ নতুন ডাক্তারটা টেবিলের ড্রয়ারটা টানে। সেখানেই সে দেখতে পায় এক গোছা চাবি আর একটা চিঠি। নতুন ডাক্তার চিঠি আর চাবিটা হাতে তুলে নেয়। তারপর সে চিঠিটা খুলে পড়তে শুরু করে। আমার বাড়ির চাবিটা দিলাম আপনাকে, আপনি দয়া করে এটা একটু শান্তিলাল বাবুর কাছে পৌঁছে দেবেন। আমি এই মুহূর্তে শহরে যেতে পারছি না, তবে আপনি চাইলে আমাদের এখানে ঘুরতে আসতেই পারেন। আপনাকে একটা গল্প শোনাবার ইচ্ছা আছে। আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম, ডকপা। চিঠিটা পড়ে নতুন ডাক্তার মৃদু হাসল কেবল। তারপর চিঠিটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে রাখে। চাবিটাও সযত্নে সে তার ব্যাগে ঢুকিয়ে রাখলো। তারপর সে একে একে তার রোগী দেখতে শুরু করে দেয় সেদিনের মতো। শুনছিলেন এক রাক্ষসের গল্প, রচনা ডকপা। কথক এবং ডাক্তারের ভূমিকায় অয়ন, শুভাশিস বাবুর ভূমিকায় ঋতব্রত, ত্রিজুর ভূমিকায় অয়ন্তিকা, দেবেন জ্যাঠার ভূমিকায় অঙ্কিত, ডাকুর ভূমিকায় দীপঙ্কর, স্বাস্থ্যকেন্দ্রের রোগীর ভূমিকায় উজ্জ্বল, হিরুর ভূমিকায় অয়ন, অনিন্দর ভূমিকায় দীপঙ্কর, পতিতাপল্লীর মেয়ের ভূমিকায় মৌসুমী, নরখাদক দলের সদস্যদের ভূমিকায় উজ্জ্বল এবং অয়ন, সন্ডামার্কা লোকের ভূমিকায় অঙ্কিত। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজনে অয়ন, পোস্টারে স্কেয়ারি টেলস চ্যানেলের শ্রীরু, নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।